ভারতের ক্রিয়েটার ইকোনমিকে আজকের দিনের সোনার খনির দৌড়ের সাথে তুলনা করা হয়। একদিকে যেমন রয়েছে বিশাল সুযোগ, তেমনি অন্যদিকে আছে মারাত্মক ঝুঁকি। চলুন এই ডিজিটাল গোল্ড রাশের গভীরে গিয়ে দেখা যাক আসলে কি হচ্ছে। আচ্ছা, দৃশ্যটা একবার কল্পনা করা যাক। প্রায় মাঝরাত, রিং লাইটের আলোটা টিমটিম করছে, ফোনের স্টোরেজ প্রায় ভর্তি। আর মাত্র 12 সেকেন্ডের একটা ক্লিপ এতবার রিশুট করা হয়েছে যে নিজের জীবনের সব সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, পরের দিন সকালেই আবার একই কাজে ঝাঁপিয়ে পড়া। এটাই কিন্তু ভারতের ক্রিয়েটার ইকোনমির একেবারে ভেতরের ছবি। বর্তমানে ভারতের এই ক্রিয়েটর ইন্ডাস্ট্রির সাইজ হল $1.5 বিলিয়ন, মানে পঞ্চম একটা সংখ্যা, তাই না? এই বিশাল অঙ্কটাই বুঝিয়ে দেয় কেন সবাই এটাকে একটা ডিজিটাল গোল্ড রাশ বলছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই বিপুল টাকার ভাগটা পাচ্ছেটাকে? আর গল্পটা এখানেই শেষ না। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রি কনজিউমার বা ক্রেতাদের খরচের উপর প্রায় $1 ট্রিলিয়ন পর্যন্ত প্রভাব ফেলবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, $1 ট্রিলিয়ন। ভাবা যায় এর প্রভাব কতটা বিশাল হতে পারে। তো এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে ঠিক কতজন মানুষ নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য নেমেছেন? সংখ্যাটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। ভারতে এই মুহূর্তে প্রায় 2.5 মিলিয়ন, মানে 25 লক্ষ অ্যাক্টিভ ডিজিটাল ক্রিয়েটার আছেন। এরা হলেন তারা যারা নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন আর যাদের ফলোয়ার সংখ্যা অন্তত 1000-এর বেশি। কিন্তু এর সাথে যদি তাদেরও যোগ করা হয় যারা হয়তো একটু কম পোস্ট করেন, তাহলে সংখ্যাটা লাফিয়ে গিয়ে দাঁড়ায় 40 লক্ষে। মানে প্রায় একটা ছোট দেশের জনসংখ্যার সমান মানুষ প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন ভাইরাল হওয়ার জন্য। আর এই ভিড় কিন্তু বেড়েই চলেছে। প্রতি বছর গড়ে প্রায় 20% হারে নতুন ক্রিয়েটার আসছেন। এর পেছনে দুটো বড় কারণ আছে। এক, সস্তা মোবাইল ডেটা, যা এখন প্রায় সবার হাতে। আর দুই, রিলস বা শর্টসের মতো ছোট ভিডিওর আকাশছোঁয়া জনপ্রিয়তা। তবে এত জাঁকজমক আর বড় বড় সংখ্যার আড়ালে একটা কঠিন বাস্তবতাও কিন্তু লুকিয়ে আছে। এবার তাহলে গল্পের সেই দিকে একটু যাওয়া যাক। প্রশ্নটা খুবই সোজা। এই 6 ইঞ্চির স্ক্রিনের মাধ্যমে খ্যাতি আর ভাগ্য বদলানোর যে দৌড়, তাতে শেষ পর্যন্ত কতজন সত্যি সফল হন, কতজনের পকেটে টাকা আসে? পরিসংখ্যানটা কিন্তু বেশ অবাক করার মতো। ভারতে মাত্র 8 থেকে 10% ক্রিয়েটর তাদের কন্টেন্ট থেকে বলার মতো একটা আয় করতে পারেন। এর মানে কি দাঁড়ালো? ওই যে 25 লক্ষ অ্যাক্টিভ ক্রিয়েটর, তাদের মধ্যে বড়জোর 2 থেকে 2.5 লক্ষ মানুষের জন্য এটা একটা ভরসা করার মতো আয়ের উৎস। আর এই 88% সংখ্যাটা আসল সত্যিটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে বিশাল সংখ্যক ক্রিয়েটরের জন্য কন্টেন্ট তৈরি করাটা কোনো ফুল টাইম পেশা নয়। তাদের বেশিরভাগই মাসে 15 থেকে 20,000 টাকার বেশি আয় করেন না, যা খুবই সামান্য আর অনিয়মিত। তাহলে প্রশ্ন আসে যে ওই যে অল্প কিছু সফল ক্রিয়েটর আছেন, তাদের আয়ের রহস্যটা কি? তারা ঠিক কিভাবে টাকাটা কামান? ক্রিয়েটরদের আয়ের মূলত 4টে প্রধান রাস্তা আছে। তালিকার একদম উপরে আছে স্পন্সর্ড কন্টেন্ট বা ব্র্যান্ড ডিলস, যা প্রায় 75%-এরও বেশি ক্রিয়েটরের মূল আয়ের জায়গা। এরপরে আসে ইউটিউব অ্যাডের টাকা, সাবস্ক্রিপশন, আর সবশেষে ক্রিয়েটরদের নিজস্ব ব্র্যান্ড বা কোর্স বিক্রি করে আয়। ব্র্যান্ড ডিল থেকে আয়ের পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। যেমন ধরুন, একজন ন্যানো ক্রিয়েটর, মানে যাদের ফলোয়ার কম, তারা একটা পোস্টের জন্য হয়তো 5,000 টাকা পান। সেখানে একজন মাঝারি বা মাইক্রো ক্রিয়েটর পান প্রায় 80,000 টাকা। আর একজন বড় বা ম্যাক্রো ক্রিয়েটর একটা পোস্টের জন্য 5 লক্ষ টাকা পর্যন্তও পেতে পারেন। কিন্তু আসল টাকাটা কোথায়? দেখুন, টপ ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় আয়ের জায়গা হলো নিজের ব্র্যান্ড তৈরি করা। সেটা হতে পারে বিউটি প্রোডাক্ট, নিউট্রিশন সাপ্লিমেন্ট, পোশাক বা অনলাইন কোর্স। এখানেই আসল সম্ভাবনাটা লুকিয়ে আছে, আর এটা প্ল্যাটফর্মের উপর তাদের নির্ভরশীলতাও কমিয়ে দেয়। এই গ্ল্যামারাস পেশার পেছনে কিন্তু অনেক ব্যক্তিগত ত্যাগ আর বড় বড় চ্যালেঞ্জও আছে। মানে শুধু টাকা আয় করাটাই শেষ কথা নয়। কথাটা শুনতে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু একজন গড়পড়তা ক্রিয়েটরের ক্যারিয়ার হয় মাত্র 3 থেকে 4 বছরের। এরপর ট্রেন্ড বদলে যায়, এনগেজমেন্ট কমে আসে, প্ল্যাটফর্মগুলো নতুন মুখ খুঁজতে থাকে, আর একসময় জনপ্রিয় ক্রিয়েটর ধীরে ধীরে হারিয়ে যান।
আর এই যে সবসময় একটা চাপের মধ্যে থাকা, এর ফলে ৬২% ক্রিয়েটর জানিয়েছেন যে তারা বার্নআউটের শিকার হয়েছেন। মানে তারা চরম মানসিক আর শারীরিক ক্লান্তিতে ভোগেন। এই বার্নআউটের পেছনে কয়েকটা মূল কারণ আছে, যেমন প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের খামখেয়ালিপনা, টাকা আয়ের জটিল নিয়মকানুন আর ক্রমাগত নতুন মুখের জন্য প্ল্যাটফর্মের চাপ। এই সব কিছু মিলিয়ে একজন ক্রিয়েটরের ক্যারিয়ারকে ভীষণভাবে অনিশ্চিত করে তোলে। একটা পুরনো কথা আছে, গোল্ড রাশের সময় যারা সোনা খুঁজছিল তাদের থেকে বেশি লাভ করেছিল তারা, যারা কোদাল আর বেলচা বিক্রি করছিল। তো এই ডিজিটাল গোল্ড রাশে আসল লাভটা হচ্ছে কার? উত্তরটা এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আসল বিজয়ী হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোই। গত বছর ভারতে মেটার আয় ছিল ২২,৭৩০ কোটি টাকা, আর ইউটিউবের আয় ছিল ১৪,৩০০ কোটি টাকা। তার মানে ক্রিয়েটররা হয়তো এই ইন্ডাস্ট্রির মুখ, কিন্তু আসল লাভটা কিন্তু প্ল্যাটফর্মগুলোই ঘরে তুলছে। এত সব শোনার পর কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কথা ভাবেন, তাহলে তাদের জন্য কিছু বাস্তবসম্মত পরামর্শ কিন্তু আছে। এখানে ৩টে খুব গুরুত্বপূর্ণ স্টেপের কথা বলা হয়েছে। প্রথমত, চাকরি ছেড়ে দিয়ে শুরু করার দরকার নেই। এটাকে সাইড হাসল বা পার্ট টাইম হিসেবে শুরু করা ভালো। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট বিষয় বা নিশে ফোকাস করা দরকার। আর তৃতীয়ত, প্রথম দিন থেকেই নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে ভাবতে হবে, কারণ এখানে শুধু কন্টেন্ট তৈরি হচ্ছে না, একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে। আর সবশেষে এই কথাটা মনে রাখা খুব জরুরি, ক্রিয়েটর ইকোনমি কোনো লটারির টিকিট নয় যে রাতারাতি ভাগ্য খুলে যাবে। এটা একটা লম্বা খেলা, আর যদি ঠিকঠাকভাবে খেলা যায় তাহলে ওই যে $1 ট্রিলিয়ন ভবিষ্যৎ, সেটা কিন্তু অপেক্ষা করছে।